সরকারের যে বাণিজ্য উপদেষ্টা আছেন তার টিম আজকে ওয়াশিংটনে যাচ্ছেন শেষ পর্যায়ের আলোচনা করার জন্য। তো সেইখানে আশা করা হচ্ছে যে 35% যে শুল্ক বাংলাদেশের উপর ধার্য করা হয়েছে, আলোচনার প্রেক্ষিতে সেটা কমানোর একটা বিরাট সম্ভাবনা আছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা 25টি বোয়িং বিমান কিনবো যুক্তরাষ্ট্রের কাছ থেকে, এবং গম, এলএনজি, সয়াবিন বিভিন্ন আমদানির ক্ষেত্রে শূন্য শুল্ক দেওয়ার কথা বলা হচ্ছে। এটা আসলে আমাদের ট্রেড ডিলের ক্ষেত্রে বা এই নেগোসিয়েশনের ক্ষেত্রে কতটা প্রভাব রাখতে পারে? ট্রাম্প যেইভাবে নিয়েছে যে টোটাল গ্লোবাল যে ট্রেডিং সিস্টেম আছে এইটাকে উনি ডিফাই করছেন, মানে এইটার বাইরে গিয়ে উনি চিন্তা ভাবনা করতেছেন। আগামী 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক বসতে পারে বলে এখন পর্যন্ত কথা রয়েছে। পোশাক রপ্তানিকারকরা বলছেন এত উচ্চ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখা কঠিন হতে পারে, তাই সরকার চেষ্টা করছে শেষ পর্যায়ের নেগোসিয়েশনে যেতে এবং নানাভাবে যুক্তরাষ্ট্র সরকারকে সন্তুষ্ট করতে। এরই অংশ হিসেবে এখন পর্যন্ত বোয়িং বিমান কেনা সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। প্রশ্ন হচ্ছে এইভাবে বা এই বোয়িং বিমান কেনা বা বিভিন্ন পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারকে কি সন্তুষ্ট করা সম্ভব, এবং আমাদের যে শুল্ক রয়েছে সেটি কি আসলে কমানো সম্ভব? বাংলাদেশের পণ্যকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কত হওয়া দরকার এই শুল্ক? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম, আপনাদের সঙ্গে আছে আমি হাসান হাবিব। শুল্ক বিষয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেফায়েতুল্লাহ মৃধা। মৃধা, ওয়েলকাম টু আর শো। থ্যাংক ইউ। এই যে আমরা এখন শেষ পর্যায়ের একটা নেগোসিয়েশনে রয়েছি যুক্তরাষ্ট্রের সাথে, তো এখন পর্যন্ত আমরা কি জানতে পেরেছি যে অন্যান্য দেশগুলোর যে শুল্ক সেটি 10 থেকে 20% মধ্যে রয়েছে, আমাদের ক্ষেত্রে সেটি কত হতে পারে? আপনি জানেন যে এই দীর্ঘ আলোচনার পরে এখন শুল্ক বিষয়টা দৃশ্যমান হচ্ছে। ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের উপরে যেভাবে এপ্রিলের 2 তারিখে শুল্ক ঘোষণা করেছিলেন, তারপর 4 মাসের মতো সময় দিয়েছেন এটা নেগোসিয়েশন করার জন্য, দর কষাকষি করার জন্য। এখন একটা ফাইনাল স্টেজে চলে আসছে, যেটা 1 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে ইউএস মার্কেটের ক্ষেত্রে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়, বাংলাদেশও এর আলোচনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের উপর সর্বশেষ 35% নির্ধারণ করা হয়েছিল, তো তারপরে সুযোগও দেওয়া হয়েছে এটা আলোচনার সাপেক্ষে। আপনি জানেন যে আজকে বাংলাদেশ সরকারের যে বাণিজ্য উপদেষ্টা আছেন তার টিম, 4 জনের একটা টিম আজকে ওয়াশিংটনে যাচ্ছেন আলোচনার শেষ পর্যায়ের আলোচনা করার জন্য। তো সেইখানে আশা করা হচ্ছে যে 35% যে শুল্ক বাংলাদেশের উপর ধার্য করা হয়েছে, আলোচনার প্রেক্ষিতে সেটা কমানোর একটা বিরাট সম্ভাবনা আছে। কারণ হচ্ছে এই পর্যন্ত ট্রাম্প প্রশাসন যে 6টা চুক্তি করেছে, চুক্তি মানে যে তারা যে রাজি হয়েছে শুল্কের বিষয়ে, সর্বনিম্ন হচ্ছে অন্য দেশগুলোর উপর, সর্বনিম্ন হচ্ছে ইউকের উপরে 10%, আর হচ্ছে ইন্দোনেশিয়া, তারপরে হচ্ছে ফিলিপিন, তাদের উপরে 19%, ভিয়েতনামের উপরে 20%, আর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের উপরে 15%, আর জাপানের উপর 15% শুল্ক ধার্য করা হয়। মোটা থেকে 10 থেকে 20%। 10 থেকে 20%। তো এ থেকে ধারণা করা যায় যে বাংলাদেশে একটা বড় ধরনের একটা ওই 35% যেটা আছে সেখান থেকে একটা বড় ধরনের একটা কমানোর একটা সম্ভাবনা এখনো আছে। আরেকটা কথা এখানে আমাদের বলা দরকার, সেটা হচ্ছে যে গত 1 সপ্তাহ বা 10 দিন আগে ট্রাম্প প্রশাসন একটা কথা বলেছে, ট্রাম্প নিজেই কথাটা বলেছেন যে উনি যে টেরিফ প্ল্যান আছে, যেভাবে টেরিফ ধরা হয়েছে, সেইখানে উনি মূলত মিন করতেছে বড় ইকোনমি, বড় দেশ, এইসব দেশের সাথে কিভাবে বাণিজ্য ঘাটতি কমানো যায়, যেমন চায়নার সাথে, তারপরে হচ্ছে ইন্ডিয়ার সাথে, এইসব দেশের সাথে কিভাবে বাণিজ্য ঘাটতি কমানো যায়। উনি এখানে একটা কথা বলেছেন যে ছোট ছোট অনেক দেশ আছে যেগুলোতে উনি প্ল্যান করছেন 15 থেকে 16%-এর মধ্যে একটা টেরিফ ধরবেন। তো ওই অর্থে আমরা বলছি না যে এটা হবে, উনি যেই কথাটা বলেছেন সেই অর্থে বাংলাদেশেরও কিন্তু একটা সম্ভাবনা আছে ওই ক্যাটাগরিতে পড়ে যাওয়ার, কারণ বাংলাদেশের আয়তনের দিক থেকে ছোট, ইকোনমি ছোট। সো এই ক্ষেত্রে হয়তো একটা 15 থেকে 16%-এর একটা ক্যাটাগরিতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি আমাদের শুল্কটা শেষ পর্যন্ত 10 থেকে 15% মতো হয়,
তাহলে আমরা আসলে যুক্তরাষ্ট্রের বাজারে কেমন করব? আমরা কি বাজার হারাবো নাকি আমাদের ভালোই চলবে? যদি 10 থেকে 15% হয়, ইভেন 20%ও হয়, তাহলেও বাংলাদেশের জন্য খুবই ভালো ডিল হবে এটা। আচ্ছা, খুবই ভালো ডিল হবে, কারণ বাংলাদেশের যে বর্তমানে যে আমরা এক্সপোর্ট করি ইউএস মার্কেটে, বেশিরভাগই হলো গার্মেন্ট, বলতে পারো যে 90%-এর বেশি হলো গার্মেন্ট। সো গার্মেন্টে তো যেহেতু আমাদের একটা ক্যাপাসিটি আছে এখানে একটা দারুণ একটা সম্ভাবনা আছে যে 20% যদি হয় তাহলে বাংলাদেশের জন্য খুবই ভালো হবে এটা। কিন্তু 20% ভালো হবে বলছেন, অন্যান্য যে প্রতিযোগী দেশ তাদের তো 20%-এর একটু কম, সেক্ষেত্রে আমরা পিছিয়ে পড়বো কিনা? না, সেখানে পিছিয়ে পড়ার সম্ভাবনা খুবই কম, কারণ হচ্ছে এই মুহূর্তে 20% যেহেতু অলরেডি ভিয়েতনামের উপরে ধার্য করা হয়েছে। ইন্ডিয়া হলো আমাদের আরেকটা কম্পিটিটিং কান্ট্রি টু দ্য ইউএস মার্কেট। ইন্ডিয়ার উপরে ইন্ডিয়ার সাথে এখন নেগোসিয়েশনে যেতে পারে না, মানে এগ্রিমেন্ট সাইন হয় নাই বা এগ্রি করে নাই। তো ভিয়েতনামের এখানে কতগুলি সবগুলো কিন্তু অ্যাকসেপ্ট করার মতো অবস্থা না, কারণ ভিয়েতনামের যে এখন ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিতে বাংলাদেশের সাথে আসলে ওই রকমভাবে ইউএস মার্কেটে পারার কথা না। কারণ হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে বেসিক এবং মিডিয়াম রেঞ্জের গার্মেন্টের দিয়ে বাংলাদেশ ভেরি ভেরি স্ট্রং, এই সুযোগটা নিতে পারবে বাংলাদেশ। আরেকটা হচ্ছে ভিয়েতনামের ক্ষেত্রে বলা হয়েছে যে 20% হচ্ছে ভিয়েতনামের প্রোডাক্ট, আর সেই ক্ষেত্রে বলা হয়েছে যে 40% হবে যদি ট্রান্সশিপমেন্ট হয় ভিয়েতনামের, মানে ভিয়েতনামের কোনো প্রোডাক্ট যদি ট্রান্সশিপমেন্ট হয়ে যায় 40% হবে। এখানে একটা বড় ধরনের একটা গ্যাপ এখানে আছে, আমরা খেয়াল করছি। ভিয়েতনাম জানেন যে ভিয়েতনামে ওইটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, কারণ এখানে ভিয়েতনাম যে প্রোডাক্টগুলি তৈরি করে গার্মেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে চাইনিজ প্রোডাক্ট এখানে থাকে। সো চাইনিজ অনেক ইম্পোর্ট কিন্তু আছে এই ইয়ার মধ্যে, ওইটা কিন্তু শুল্ক হবে 40% হয়ে যাবে। তো এইভাবে কিন্তু বাংলাদেশে একটা বড় ধরনের একটা সম্ভাবনা আছে এখনো, যে যদি এই এখনো পর্যন্ত যে 20% হাইয়েস্ট লেভেলে ধরা হয়েছে, এইটাও যদি বাংলাদেশের ক্ষেত্রে হয় তাহলে দেখেন যে এইখানে আছে হলো 35%, আর যদি 20% হয় তাহলে 15% পয়েন্ট এইখানে বাংলাদেশ কম পাচ্ছে। সো এটা একটা বড় ধরনের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা 25টি বোয়িং বিমান কিনবো যুক্তরাষ্ট্রের কাছ থেকে, এবং গম, এলএনজি, সয়াবিন বিভিন্ন আমদানির ক্ষেত্রে শূন্য শুল্ক দেওয়ার কথা বলা হচ্ছে। এটা আসলে আমাদের ট্রেড ডিলের ক্ষেত্রে বা এই নেগোসিয়েশনের ক্ষেত্রে কতটা প্রভাব রাখতে পারে? এইখানেই কিন্তু ট্রাম্পের কারিশমা, যে ট্রাম্প প্রশাসন, ট্রাম্প কেন অন্য লিডারশিপ থেকে ভিন্ন। ট্রাম্প যেইভাবে নিয়েছে যে টোটাল গ্লোবাল যে ট্রেডিং সিস্টেম আছে এইটাকে উনি ডিফাই করছেন, মানে এইটার বাইরে গিয়ে উনি চিন্তা ভাবনা করতেছেন। যেমন এতদিন আমরা বিজনেস করছি হলো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। আমরা অ্যাডভান্টেজের বেসিসে বিজনেস করেছি ইউএসের সাথে, কারণ ওনারা গার্মেন্ট তৈরি করতে পারে না, আমরা এখানে একটা মার্কেট নিয়েছি, এটা ওনাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ, আমাদের জন্য অ্যাডভান্টেজ। হ্যাঁ, এই সুযোগ নিয়েছে। এখন ট্রাম্প প্রশাসনের যে চিন্তা ভাবনা, আপনার বিজনেস পুরোটাই নির্ভর করতেছে আপনি কত ভালো একটা ডিল করতে পারেন। তো ডিলের ক্ষেত্রে তো ধরেন যে দুই পক্ষ যখন একটাতে রাজি হবে আর একটা রাজি হবে না, এগ্রি করবে না, তখনই বাংলাদেশ সরকারের যে চিন্তা ভাবনাটা, এটা বোয়িং কেনার যে আগে 14টা কেনার প্ল্যান ছিল, এখন হলো 25টার প্ল্যান করছে। এটা ডেফিনেটলি একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে এই ডিলের ক্ষেত্রে। এবং আপনি জানেন যে গম কেনার ক্ষেত্রেও ইউএসকে আমরা প্রাধান্য দিচ্ছি। আমরা সাধারণত রাশিয়া থেকে গম কিনি, তো এখন দেখলাম যে বাংলাদেশ সরকার ইউএস থেকে গম সোর্সিং করার একটা প্ল্যান আছে। এইগুলি করার অর্থই হচ্ছে যে এই ইউএস যে গভর্নমেন্ট আছে তাকে একটু বোঝানো যে না, আমরা তোমাদের সাথে যে ট্রেডের যে গ্যাপ আছে, ট্রেড ব্যালেন্স যে গ্যাপ, সেটাকে কমানোর চেষ্টা করতেছে। সো আমাদের ট্যারিফ তোমরা কমাও। তো আমি আশা করি যে এই ধরনের একটা পদক্ষেপ অবশ্যই ট্রাম্প প্রশাসনের উপরে নেগোসিয়েশনের ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। ধন্যবাদ মৃধা আমাদের সঙ্গে থাকার জন্য। বৈশ্বিক অর্থনীতিতে আগামীতে নানামুখী চ্যালেঞ্জ আসতে পারে এমনটা মনে করছেন বিশ্লেষকরা, অন্তত যতদিন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই এই অবস্থায় বিশ্বে অর্থনীতিতে বাংলাদেশকে টিকে থাকতে হলে নিজেদের আর্থিক সক্ষমতা বাড়াতে হবে, খরচ কমাতে হবে। এই খরচ কমানো মানে শ্রমিকের খরচ কমানো নয়, এই খরচ কমানো মানে ব্যবসায়িক খরচ কমানো।
পাশাপাশি নতুন বাজার খুঁজতে হবে, নতুন নতুন পণ্য যুক্ত করতে হবে রপ্তানির তালিকায়।